খাগড়াছড়িতে অবরোধ শিথিলের ঘোষণা জম্মু ছাত্র জনতার, চলছে ১৪৪ ধারা। প্রতিবেশী রাষ্ট্রের মদতে অস্থিরতা, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। নারায়ণগঞ্জে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত। নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত। রোহিঙ্গাদের জন্য কমছে দাতা সহায়তা, কাল নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন, পরিস্থিতি তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে প্রধান উপদেষ্টার শতাধিক ব্যক্তির বহর অর্থের অপচয়। বিএনপি নেতা হাফিজের মন্তব্য, পিআর দাবিকারীদের রাজপথে মোকাবেলার ঘোষণা। দুর্গোৎসবের মহাসপ্তমীতে বিহিত পূজা, উলুধ্বনিয়া ঢাকের বাদ্যে দেবীর আরাধনা, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। সকালে অঞ্জলি দিব, তারপর রাতের বেলা ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। দেবী দুর্গার কাছে প্রথম প্রার্থনা এই বিশ্বে যেন শান্তি থাকে। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস, আমি গালিব ইবনে রিয়াজ। ভারত ও ফ্যাসিবাদের দোসরদের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যে কোনো অপশক্তিকে দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে পাহাড়ের শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা অব্যাহত রেখেছে প্রশাসন। টানা ৫ দিন পর দুপুর ১২টা থেকে ঢাকা চট্টগ্রাম রুটে অবরোধ শিথিলের ঘোষণা দেয় জুম্মু ছাত্র জনতা। পুরো এলাকা জুড়ে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। আরও জানাচ্ছেন হুসাইন জিয়াদ। সংঘর্ষের পর থমথমে পুরো পার্বত্য জেলা। সড়কে নেই যানবাহন, যাত্রীর হই হুল্লোড়, সবখানে শুনশান নীরবতা। জেলার সব সড়কে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জরুরি প্রয়োজনে অনেকে বের হলেও চাপা আতঙ্ক। বাজারঘাটে দুই একটি দোকানপাট খুললেও বন্ধ বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল কলেজ, অফিস আদালত। পাড়ায় পাড়ায় আতঙ্ক, বিশেষ করে গুইমারা, রামগড়, দীঘিনালা ও খাগড়াছড়ি সদরে সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকে। তবে গতকাল হতাহতদের চিকিৎসা ও মরদেহের সৎকারের জন্য অবরোধ কিছুটা শিথিল করেছে জুম্মু ছাত্র জনতা। এতে ঢাকা চট্টগ্রামের যাত্রী ও পর্যটকরা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। বাস স্ট্যান্ডে ভিড় করেছেন হাজার খানেক যাত্রী। অবরোধে গাড়ি বন্ধের কারণে পণ্য পরিবহন ও যাতায়াতের দুর্ভোগ বেড়েছে পাহাড়ের বাসিন্দাদের। দাঁড়িয়ে আছি খাগড়াছড়ির বিখ্যাত তিনটহরি বাজারে। প্রতিদিন হাজার হাজার ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর থাকে যে বাজার, সে বাজার এখন একেবারেই নীরব নিস্তব্ধ। চারপাশে শুনশান নীরবতা আর আতঙ্ক। এই অবস্থা খাগড়াছড়ির পুরো জেলার। বিশেষ করে গতকাল গুইমারায় সংঘর্ষের পর এলাকা ছেড়ে গেছেন পাহাড়ি বাঙালি অনেকে। তবে গতকাল মারমাদের দুটি সংগঠন এই চলমান সংঘাতের অবসান চেয়েছে। তারা একই সাথে যারা ধর্ষণ করেছেন তাদের বিচারও চেয়েছেন। গত ২৩ সেপ্টেম্বর দীঘিনালায় মারমা তরুণী ধর্ষণের পর সমাবেশ ও অবরোধের ডাক দেয় জুম্মু ছাত্র জনতা। এরপর গত এক সপ্তাহে পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়। গতকাল গুইমারায় দুই পক্ষের সংঘর্ষে ৩ জন মারা যায়, আহত হন সেনাবাহিনী সহ ১৩ জন। পুড়িয়ে দেয়া হয় বসতঘর ও দোকানপাট। হুসাইন জিয়াদ, এখন খাগড়াছড়ি। খাগড়াছড়ির পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন হুসাইন জিয়াদ। জিয়াদ, আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি তো জানাবেন, সেই সাথে দুপুর ১২টা থেকে তো এখন কিছুটা শিথিল করা হয়েছে অবরোধ। কি অবস্থা দেখছেন? যান চলাচল কি স্বাভাবিক হয়েছে?
গালিব, মূলত যান চলাচল এখনও স্বাভাবিক হয়নি বলতে গেলে। আমি যখন চট্টগ্রামের সীমানা পার হয়ে খাগড়াছড়িতে প্রবেশ করি তখন থেকে এখন পর্যন্ত যতদূর এসেছি খাগড়াছড়ি পর্যন্ত পুরোটা পথ বলা যায় যে আমাকেও এক ধরনের আতঙ্ক নিয়ে এই পর্যন্ত আসতে হয়েছে। কারণ সড়কে বলা যায় আমাদের যে গাড়ি সেই গাড়িটি ছাড়া দুই একটি টমটম বা সিএনজি অ্যাম্বুলেন্স ছাড়া আর খুব একটা যানবাহন নেই। এবং আমরা যেই বড় বড় বাজারগুলো পার হয়েছি প্রত্যেকটি বাজারেই আসলে আসলে দেখা যাচ্ছে যে দোকানপাটগুলো রয়েছে বেশিরভাগ দোকানপাটেই কিন্তু বন্ধ, তালা দেয়া, এবং এই পুরো বাজারে কিন্তু কোনো খুব একটা মানুষজনের উপস্থিতি নেই এবং দোকানগুলোও খুব একটা পাহারা দেওয়ার মতো কেউ নেই। এখানে যারা পাহাড়ি কিংবা বাঙালিরা বসবাস করছেন সবার মধ্যেই আমি এক ধরনের চাপা আতঙ্ক দেখতে পাচ্ছি এবং বিশেষ প্রয়োজন ছাড়া, বিশেষ করে শুধু দূরে থেকে দোকানগুলো পাহারা দেওয়া কিংবা নির্দিষ্ট একটি সময় খোলা রাখা ছাড়া তারা পাড়াতে অবস্থান নিচ্ছেন এবং যার যার যে পাড়াগুলো সেই পাড়াগুলোতে মূলত তারা অবস্থান নিয়েছেন। বিশেষ করে পাহাড়ি এবং বাঙালি তাদের নিজ নিজ পাড়াগুলো পাহারা দেওয়ার চেষ্টা করছেন। তবে দুই পক্ষের সাথেই আমি কথা বলেছি, যারা সাধারণ পাহাড়ি কিংবা সাধারণ বাঙালি তারা সবাই চান যে এই পাহাড়ি এলাকায় সম্প্রীতির সাথে তারা আসলে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন, কিন্তু মাঝে মাঝে এই ধরনের ঘটনার কারণে তারা আসলে সবাই তাদের জীবনযাত্রা থেকে শুরু করে পণ্য পরিবহন, অর্থনীতি সবগুলো নিয়ে তারা আসলে এক ধরনের আতঙ্কে পড়ে যান। কিন্তু তারা সবাই চান আসলে সম্প্রীতির মধ্যে বসবাস করতে। বিশেষ করে গত 23 সেপ্টেম্বর থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রায় 7 দিন সময় তারা এক ধরনের আতঙ্ক নিয়ে তাদের দিনগুলো পার হচ্ছে, রাতগুলো পার হচ্ছে। তো তারা চাচ্ছেন যে আসলে আইনশৃঙ্খলা বাহিনী যাতে একটি শক্ত অবস্থান নেয়, পাশাপাশি যেই সংগঠনগুলো আসলে এই ধরনের অবরোধ বা চলমান সংঘাতের ডাক দিয়েছে তারা যাতে কিছুটা নমনীয় হয়। তো আজকে আমি দেখেছি যে অবরোধ কিছুটা শিথিল করা হয়েছে। যুগ্ম ছাত্র জনতা শিথিল করার পরপর মূলত যারা আটকা পড়েছিলেন তারা বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং পণ্যবাহী দু একটি যানবাহনকে আমরা চলাচল করতে দেখছি এবং সড়কের পুরো সড়ক জুড়ে আমরা দেখছি সেনাবাহিনী, বিজিবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন সতর্ক অবস্থায় আছে, তেমনি পাড়া কেন্দ্রিক বা এখানকার মানুষজনও কিন্তু বেশ সচেতন অবস্থায় আছে। গালিব, খাগড়াছড়ির পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী জুয়াদ মাহমুদ। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় রাতেই মামলা দায়ের করেন ভুক্তভোগী। যদিও অভিযুক্তদের দাবি চাঁদা নয়, সমস্যার সমাধানের উদ্দেশ্যেই তারা হাসপাতালের মালিক আফরুজা শিল্পীর সাথে যোগাযোগ করেন। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। আচ্ছা ভাই, এখন টাকা তো 20,000-এর মতো ম্যানেজ হয়েছে, এখন এটা দিলে হবে? না 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 না, বাচ্চার বাবা আমার এখানে আছে। ভাই আপনি একটু ম্যানেজ করেন ভাই। মুঠোফোনের বিপরীত প্রান্তের ব্যক্তির নাম আব্দুর রহমান মানিক, যিনি নিজেকে সাবেক সমন্বয়ক ও এনসিপি নেতা পরিচয় দেন। আপনি অলরেডি এটার সাথে একবার জড়ায় আপনার মোটামুটি নিউজ সবই হয়েছে। রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় এই মানিক, রাব্বি সহ 4 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় রাতে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী, যেখানে উল্লেখ করা হয় সেফ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক আফরোজা শিল্পীর কাছে 3 লাখ টাকা চাঁদা দাবি করেন এবং 2 ধাপে 2,20,000 টাকা আদায় করা হয়। তাহলে আমি কিভাবে মানুষ ব্যবসা করব? এই সরকারের কাছে আমাদের জোর অনুরোধ, আমরা যারা ব্যবসা করি তারা যেন এইরকম ভয়ঙ্করের মধ্যে না থাকে। আগে নিয়েছে 1,20,000 আমার ছেলের ওখান থেকে, পরে নিয়েছে 1 লক্ষ। আজকে ওনারাই ফোন দিয়ে বলছে আমারে যে হ্যাঁ রেকর্ড আছে, রেকর্ড আছে। আপনাকে এনসিপি পরিচয় দিয়েছে? হ্যাঁ। যদিও অভিযুক্তদের দাবি চাঁদা নয়, সমস্যা সমাধানের উদ্দেশ্যেই তারা আফরোজা শিল্পীর সাথে যোগাযোগ করেন। এই লোক দুটো আসছে না, ওরা আবার আমার পরিচিত, এই বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও তিনি বক্তব্য দিতে রাজি হননি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে এক ইউপি সদস্য নিহত হয়েছে। সকালে 2,500 উপজেলার বালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ব্রাহ্মণদী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড সদস্য সোহেল ও তার 3 সহযোগী একটি পরিবারকে জিম্মি করে চাঁদা দাবি করেন। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। এ সময় 3 সহযোগী পালিয়ে গেলেও সোহেলকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নরসিংদীর চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তারের জেরে গত 12 দিনে 3 জন খুন হয়েছে, আহত হয়েছেন অন্তত 30 জন। সবশেষ সকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া। পুলিশ বলছে, দুর্গম এলাকা হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষায় বেগ পেতে হচ্ছে। কাউসার আহমেদের ছবিতে আরো জানাচ্ছেন রাকিবুল ইসলাম। আধিপত্য ও বিরোধের জেরে নরসিংদীর চরাঞ্চলে খুন ও হত্যাকাণ্ডের পর স্বজনদের এমন আহাজারি নতুন নয়। একটি ঘটনার রেশ না কাটতেই ফের ঘটে আরেকটি হত্যাকাণ্ড। সকালে সবশেষ ঘটনার সাক্ষী হয় চরাঞ্চলের আলোকবালি এলাকা। আধিপত্য নিয়ে দু গ্রুপের সংঘর্ষে গুলিতে নিহত হন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া। আহত হন আরও 10 জন। তখন বাইসা ছিল না, এই করিমপুর কাছাকাছি আসা নৌকা থেকে নামছি রাস্তায় উঠছি, পরে বেরিয়ে বাতাসে উঠছি, পরে হারা মানে বাড়ির পিছন থেকে এক এক জায়গা থেকে গুলি করছে পরে যেমন একজন মারা গেছে আর মোটামুটি 10-12 জন ঢাকা নিতে হয়েছে। এলাকাবাসী জানায়, আলোকবালির মুরাদনগর গ্রামে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার ও বালু উত্তোলনের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে শাহ আলম চৌধুরী ও আব্দুল কাইয়ুম মিয়ার মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জেরে গত 17 সেপ্টেম্বর ভোরে সংঘর্ষে বিএনপি কর্মী ইদর মিয়া নিহত হন। পরদিন দু গ্রুপের দ্বন্দ্বে ফেরদৌসী বেগম নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা যান। বেডি মানুষের গিয়া হেরা অত্যাচার করে, রাত্রের বেলা গিয়া দরজা খুলো বাইরে লামদাও লয়ে যা, তো মহিলারা ডরে হেরা দরজা দিয়া বয়ে থাকে। একজন মহিলাকে মার্ডার করছে, তাও এটাও এখন আমার মামারে মার্ডার করছে। কারণ ওরা মার্ডার কইরা বলে যে 10টা মার্ডার করলেও কিছু হইব না। স্বজনদের অভিযোগ পুলিশকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি। তবে পুলিশ বলছে, দুর্গম চরাঞ্চল হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষায় তাদের বেগ পেতে হয়। যাতায়াত ব্যবস্থাটা আসলে একটু সমস্যা, কারণ স্পিডবোট বা ট্রলার যোগে নদীপথে যেতে হয়। ওখানে একটা সংবাদ পাইলে থানা থেকে যেতে আসলে অনেক সময় লাগে। এই জন্য ওখানে কিছুদিন যাবৎ স্ট্যান্ড বাই ফোর্সও রাখা আছে ওই এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য। স্থানীয়দের অভিযোগ, উভয় গ্রুপের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত রয়েছেন। আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের যৌথ অংশগ্রহণের কারণে দীর্ঘদিন ধরে এ এলাকায় দ্বন্দ্ব চলে আসছে। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। রাজধানী সহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীরা পূজা মণ্ডপগুলোতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূজা অর্চনার মাধ্যমে উদযাপন করছেন মহাসপ্তমী। এদিন সকাল থেকে দুর্গা ভক্তরা দেবীর আরাধনায় পূজা মণ্ডপগুলোতে ভিড় জমায়। নবপত্রিকা স্নান, চক্ষুদান আর ষোড়শ উপাচার দিয়ে মহাসপ্তমীর পূজার পর ভক্তদের দেয়া হয় অঞ্জলি। আরও জানাচ্ছেন তানজিলা খান মীর। মহিষাসুর মর্দিনী দেবী দুর্গাকে বরণের পর মণ্ডপে মণ্ডপে পুরোহিতের মন্ত্র, ধূপ, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যের সঙ্গে চলছে দুর্গতি নাশিনীর আরাধনা। দশভুজা দেবীর দর্শন, পূজায় অংশগ্রহণ আর একে অপরের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়ে চলছে মহাসপ্তমী। তিথি অনুযায়ী শুরু হয় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। একটি কলাগাছ গঙ্গার জলে স্নান করিয়ে নববধূর মতো নতুন শাড়ি পরিয়ে দেবীকে কল্পনা করা হয় 9টি রূপে। আর এরই মধ্য দিয়ে প্রকৃতির সঙ্গে দেবীর এক চিরন্তন সম্পর্ক স্থাপন হয়। দেবীর পাশে নবপত্রিকা ঘট প্রতিস্থাপনের পর দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্থানীয় পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে শুরু হয় মহাসপ্তমীর পুজো। মহাসপ্তমীর সকালে শুদ্ধাচারে ডান হাতে কুশের অগ্রভাগ নিয়ে দেবী দুর্গাকে কাজল পরানো হয়।
প্রথমে ত্রিনয়ন, তারপর বাম চক্ষু, শেষে ডান চক্ষু আঁকা হয় মন্ত্র উচ্চারণের মাধ্যমে। আর পুরো কাজই করা হয় পর্দায় ঢাকা ঘেরাটোপে পুরোহিতের উপস্থিতিতে। এবং এরই মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হয় দেবী দুর্গার মাঝে। লেলিহান মুদ্রায় 108 বার বীজ মন্ত্র জপ করা হয়। চক্ষুদানের পর হয় কল্পরাম্ভ ও ভীত পূজা। সবশেষে বেলা 11:30টায় দেবীকে অঞ্জলি দেন ভক্তরা। ছেলে মেয়ে হই হুল্লা, এই বাড়ি থেকে ওই বাড়ি পূজা, পাড়ায় পূজা। তো এই পূজা দেখতে যাই তো খুব আনন্দ হতো, কিন্তু এখানে টাউনে পূজা হয় কিন্তু সে আমেজটা নাই। সপ্তমী, অষ্টমী, নবমী আমরা সকালে অঞ্জলি দিব, তারপর রাতের বেলা ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, এই সব কিছু মিলায়ে অনেক প্ল্যান। দেবী দুর্গার কাছে প্রথম প্রার্থনা এই বিশ্বে যেন শান্তি থাকে, যে যুদ্ধ হচ্ছে এইগুলা থেকে যেন বিশ্ব মুক্তি পায়। মায়ের কাছে আমাদের এটাই চাওয়া, দেশের এবং সবার যাতে মঙ্গল হয়, এটাই আমি ভগবানের কাছে চাই। মাকে দেখলে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। সবাইকে মহাসপ্তমীর শুভেচ্ছা। এই দিনে ত্রিনয়নী দেবীর সবচেয়ে ভয়ানক কালরাত্রি রূপের পুজো করেন ভক্তরা। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন দেবী কালরাত্রি। দেবী হচ্ছেন জগৎ জননী, তিনি ভগবতী, তিনি রোগ, শোক, দুঃখ, বেদনা সব কিছুর পরিত্রাতা। অতএব আজকের এই যে আরাধনা, এটি শুরু হলো, এটি পর্যায়ক্রমিকভাবেই চলবে। তিনি সারা বছর জুড়ে আমাদেরকে তার যে করুণা সেটি বর্ষণ করে থাকেন। এটি আনুষ্ঠানিক যে তার কাছে নিবেদন, সেই নিবেদনের প্রথম দিন হচ্ছে। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে সপরিবারে বাবার বাড়িতে বেড়াতে এসেছেন মা দুর্গা। দশমী অবধি থাকবেন ভক্তদের মাঝে। সনাতন শাস্ত্রমতে ত্রেতাযুগে ভগবান রাম তার স্ত্রী সীতাকে উদ্ধার করতে দেবী দুর্গতি নাশিনীর অকাল বোধন করেন এবং এরপর ব্রহ্মার নির্দেশ অনুযায়ী দেবীর সাহায্য নিয়েই তিনি তার স্ত্রী সীতাকে উদ্ধার করেছিলেন রাবণ বধ করে। এরই পরিপ্রেক্ষিতে দেবীর আগমনের এই সময়ে পালিত হয় শারদীয় দুর্গোৎসব। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এ সময় দেবী দুর্গতি নাশিনী জাগ্রত অবস্থায় তাদেরই মাঝে অবস্থান করেন এবং শোনেন তাদের সকল প্রার্থনা। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে তানজিলা খান মীম, এখন ঢাকা। শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিনে সারা দেশের মন্দির ও মণ্ডপগুলোতে ভিড় করছেন ভক্তরা। নবপত্রিকা স্থাপন ও অঞ্জলির মধ্য দিয়ে মন্দিরে মন্দিরে চলছে দেবীর আরাধনা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। ঢাকঢোল আর উলুধ্বনিতে মুখর প্রতিটি মন্দির আর মণ্ডপ। নানান আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলছে মহাসপ্তমীতে দেবীর আরাধনা। দুর্গতি নাশিনী দেবী দুর্গা এসেছেন মর্তলোকে, তাই বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা মেতেছেন উৎসবের আমেজে। সকাল থেকে দেবী দর্শনে ভিড় করেছেন ভক্তরা। নমঃ জয়ন্তী। রাজশাহীর মণ্ডপগুলোতে নবপত্রিকা প্রতিস্থাপন আর স্নানের মধ্যে দিয়ে শুরু হয় সপ্তমীর আনুষ্ঠানিকতা। খাদ্য সংকট কাটাতে 9টি উদ্ভিদ দিয়ে সাজানো হয় নবপত্রিকা। এরপর প্রতিমার চক্ষুদানের মধ্যে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয় ত্রিনয়নী দেবী দুর্গার। সিলেটের মন্দির মণ্ডপগুলোতেও চলে নানান আচার অনুষ্ঠান। ঘট স্থাপনের পর দেবীকে মহাস্নান করানোর মধ্যে দিয়ে সূচনা হয় সপ্তমী পূজার। দিনভর চণ্ডীপাঠ ও মন্ত্রপাঠের পাশাপাশি ভক্তরা পুষ্পাঞ্জলি দেন মায়ের চরণে। সন্ধ্যা আরতি এবং শেষে মাকে ভোগ নিবেদন আরোটা করা হবে। এইভাবে আমাদের আজকে সপ্তমী পূজাটা করা হবে। ময়মনসিংহের প্রতিটি মণ্ডপেই ছিল পুণ্যার্থীদের ভিড়। ঢাকঢোল, কাঁসার ঘণ্টা, উলুধ্বনি আর মন্ত্রপাঠের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পুরোহিত। পরে দেশ ও মানবজাতির শান্তি কামনায় প্রার্থনা করেন ভক্তরা। সপ্তমী পূজার অঞ্জলি দেওয়া হয়েছে, সবকিছু খুব ভালোভাবেই পূরণ হলো। কিছু মঙ্গল মতো থাকে, পুরাটা বছর যেন আমরা স্বামী, সন্তান, পরিবার সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। ঢাকঢোল, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখর কুমিল্লার প্রতিটি মণ্ডপ। উপচে পড়া ভিড় ভক্তদের। শিল্পীদের নিপুণ হাতে করা প্রতিমা, রঙিন আলোয় বর্ণিল জেলার 812টি পূজা মণ্ডপ। উজ্জ্বল দেবী দুর্গা ও তার 4 সন্তান, যেখানে সপ্তমী তিথিতে দেবী আরাধনায় মগ্ন ভক্তকুল। অঞ্জলি প্রদানের মাধ্যমে আমরা মায়ের আরাধনা করছি এবং আমরা প্রত্যাশা করি আমরা
যেন সবাই ভালো থাকতে পারি। সবার মনের বাসনা পূর্ণ হোক, মা সবার মনের বাসনা পূর্ণ হোক, সবাইকে সুস্থ রাখুক, এটাই মার কাছে যাওয়া। ভোরে ঘট স্থাপনের পর নবপত্রিকা স্নান ও প্রতিমার প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বগুড়ায় শুরু হয় সপ্তমী পূজা। দুপুরে প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে শেষ হয় প্রথম অধিবেশন। ফলমূল সব জোগাড় দেওয়া হলো, দই মিষ্টি যা যা মার সামগ্রী লাগে সবকিছু আমরা দিয়ে মায়ের অর্চনা করলাম। প্রতি বছর শরৎকালে কন্যারূপে বাপের বাড়ি বেড়াতে মর্তলোকে আসেন দেবী। 5 দিন পর বিসর্জনের মধ্যে দিয়ে ফিরবেন কৈলাসে। শামীমা রহমান শাম্মী, এখন। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা জানালেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সব কথা বলেন তিনি। এ সময় নির্বাচন ঘিরে ইসির চলমান কার্যক্রমকে স্বাগত জানিয়ে নির্বাচনে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ, ভোটার এডুকেশন সহ নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সহায়তা করতে প্রস্তুত ব্রিটিশ হাইকমিশন। একই সাথে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে নির্বাচনী সামগ্রী সহ সমসাময়িক বেশ কয়েকটি বিষয় নিয়ে বৈঠক করেছে ইউর 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে ইসি সচিব জানান, কমিশনের তৎপরতা দেখতে পর্যায়ক্রমে বাংলাদেশে আসবে ইউর 150 পর্যবেক্ষক। The UK welcomes the announcement made by the Chief Advisor a few months ago of national elections in Bangladesh. And today's meeting with the Election Commissioner, we had a very good discussion, and I reaffirmed the UK's support for free, fair, credible and peaceful elections here in Bangladesh next year. আমরা নতুন ভোটারদের নিতে চাই, ভোটের শিডিউল ঘোষণার আগে আমাদের ভোটার তালিকা ফর্ম কনফার্ম করতে হয় ইত্যাদি ইত্যাদি। তো এটা এখন আমরা ওনাদের অবজারভেশন আমাদের সাথে এবং ফার্দার ক্লারিফিকেশন নিয়ে ওনারা আজকে ফিরে যাচ্ছেন, কালকে ফিরে যাবেন এবং যাওয়ার পরে ওনারা বোধহয় একটা প্রতিবেদন পাঠাবেন। এই তো বছরে আমাদেরকে ওনারা এমওইউ এর একটা ড্রাফট দিয়ে গেছেন। বাংলাদেশ সরকার ও জাতিসংঘের উদ্যোগে কাল নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন, যেখানে জাতিসংঘের সদস্যভুক্ত শতাধিক দেশের প্রতিনিধির পাশাপাশি অংশ নেবেন বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ক দাতা সংস্থা সহ শরণার্থী বিষয়ক সংস্থার প্রধানরা, যেখানে বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মাহমুদ রাকিব। বাংলাদেশ স্বাধীনের পর থেকে কয়েক দফায় মিয়ানমারের জান্তা সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে কক্সবাজারে অনুপ্রবেশ করেছে সেখানকার নিপীড়িত মানুষ। সবশেষ 2017 সালে স্রোতের মতো লাখ লাখ রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নেয়। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য বলছে, বাংলাদেশে এখন প্রায় 15 লাখ রোহিঙ্গা বসবাস করছে, যার বেশিরভাগই 2017 সালে এসেছিল রাখাইন রাজ্য থেকে। বাংলাদেশের কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গাদের পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করতে হচ্ছে সরকারকে, যা বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় করা হয়। তবে সম্প্রতি আন্তর্জাতিক দাতা সংস্থার টাকা ছাড়া কিছুটা উদাসীন মনোভাবের শঙ্কায় বাংলাদেশ। একই সাথে এখন পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় দিন দিন ঝুঁকি বাড়ছে বাংলাদেশের। এই অবস্থায় গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের জন্য সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা। তারই ধারাবাহিকতায় এবছর আগস্টে কক্সবাজারে একটি প্রস্তুতিমূলক সম্মেলন আয়োজন করে অন্তর্বর্তী সরকার। কূটনীতিক ও দেশের শীর্ষ রাজনীতিবিদদের অংশগ্রহণে সেই সম্মেলন থেকে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনের সিদ্ধান্ত হয়। রোহিঙ্গা guests to return their own home in their own environment. অন্তর্বর্তী সরকার বলছে, 30 সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের বৈঠক থেকে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন, মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠা, মানবিক সহায়তা বৃদ্ধি এবং শরণার্থী শিবিরের নিরাপত্তা বিষয়টি গুরুত্ব পাবে। জাতিসংঘ অধিভুক্ত শতাধিক দেশের প্রতিনিধিদের সামনে রোহিঙ্গাদের নিয়ে বিশ্ব সম্প্রদায়ের জন্য চলমান সমস্যার একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করতে পথ নির্দেশিকা চাইবেন ডক্টর ইউনূস। এই পুরো ফোকাসটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক এফার্টসের একটা ফোরফ্রন্টে আনা, এটা যাতে আবার মানুষ পুরো ইন্টারন্যাশনাল প্রেস, ইন্টারন্যাশনাল অ্যাক্টরসরার জন্য এটাকে সিরিয়াসলি ভাবে।
রোহিঙ্গা সম্মেলনে অংশ নেবেন বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারাও, যেখানে তারাও বিশ্ব সম্প্রদায় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরবেন। তবে সম্মেলনে চীন ও মায়ানমার সরকারের প্রতিনিধি থাকবেন কিনা তা নিশ্চিত করতে পারেননি প্রেস সচিব। তারা তো নিউ ইয়র্কে আসতে পারছেন না, তাদের কথাটা যাতে নিউ ইয়র্কে আসে, তারা যা যা বক্তব্য দিয়েছেন ওইটা 24-25 তারিখে সেটা পুরোটা লিপিবদ্ধ করে এখানে নিয়ে আসা হচ্ছে। তিনি জানান, ফিলিস্তিন, ইউক্রেন, সিরিয়া সহ দেশে দেশে নানা অস্থিরতার কারণে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু অনেকটাই আড়ালে চলে গেছে। জাতিসংঘের এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় পুনরায় রোহিঙ্গা ইস্যুতে ওয়াকিবহাল হবে বলেও মনে করে বাংলাদেশ। আমরা আশা করছি যে বিশ্বের শতাধিক দেশ এটায় জয়েন করবেন এবং বড় বড় যারা সুপার পাওয়ার আছে তারা সবাই থাকবেন, ইন্টারন্যাশনাল এইড এজেন্সিগুলো থাকবেন, ইউএনের এজেন্সিগুলো থাকবেন, সবাই মিলে আমরা আবার রোহিঙ্গা ক্রাইসিসটাকে আবার ইন্টারন্যাশনাল অ্যাটেনশনের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারব। মূলত উচ্চ পর্যায়ের এই বৈঠক থেকে রোহিঙ্গার সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের দিকে নজর দেওয়ার আহ্বান জানাবেন ডক্টর মুহাম্মদ ইউনুস। এর পাশাপাশি পুরো বিশ্বে বাস্তুচ্যুত জনসংখ্যার সংখ্যা কিভাবে সুন্দর কোটায় নামিয়ে আনা যায় তারও একটি দিক নির্দেশনা থাকবে তার বক্তব্যে। তবে যাদের জন্য এই আয়োজন, সেই রোহিঙ্গা প্রতিনিধি যদি এই সম্মেলনে সশরীরে উপস্থিত না থাকে তাহলে এটি কতটা ফলপ্রসূ হবে সে প্রশ্ন থেকেই যাবে। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ, নিউ ইয়র্ক। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে 104 জনের বহর নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়াকে জনগণের অর্থের অপচয় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। বলেন, ডক্টর ইউনূসকে দীর্ঘদিন ক্ষমতায় থেকে যেতে অনেকে কুমন্ত্রণা দিয়েছিল। হাফিজউদ্দিন আহমেদ আরও বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন কোনো আদর্শ পদ্ধতি নয়। বিশ্বের গুটি কয়েক দেশ ছাড়া আর কোথাও এই পদ্ধতি প্রচলিত নয়। এই পদ্ধতির দাবি করে ফেব্রুয়ারিতে যারা নির্বাচন হতে দিতে চায় না তাদের রাজপথে মোকাবিলা করা হবে। জনগণের রায়কে সবসময় জামায়াত ভয় পায় বলে মন্তব্য করেন তিনি। এনসিপিকে আওয়ামী লীগের রোগে ধরেছে মন্তব্য করে বলেন, গণ অভ্যুত্থান তাদের নেতৃত্বে হয়েছে দাবি করলেও ডাকসু নির্বাচনে তারা 100 ভোটও পায়নি। পতিত স্বৈরাচার ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও মনে করিয়ে দেন বিএনপির নেতা। পরিবারের পর প্রফেসর ইউনূস, তাকে আমরা খুবই সম্মান করি। প্রথম দিকে তিনি নির্বাচন দিতে চান নাই। কিছু কিছু লোক তাকে কুমন্ত্রণা দিয়েছে যে আপনি আজীবন থাকেন কিংবা 10 বছর থাকেন। তারও শখ হয়েছে, মন্দ কি, এইভাবে যদি পতাকা উড়ানো যায়, এয়ার কন্ডিশনের মধ্যে থাকা যায়, প্রতি মাসে বিদেশ সফর করা যায়, আত্মীয় স্বজনকে মন্ত্রী বানানো যায়। 56% মানুষ জানেই না যে সংখ্যানুপাতিক নির্বাচন কি। ঠিক। সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয়, এটি অন্যায় করা হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্তকারী কর্মকর্তা। এছাড়া রংপুরে আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ। এ নিয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছেন রাব্বি হোসেন। রাব্বি, আজকে সাক্ষ্যে কি উঠে আসলো আর আজ কি কি ডিজিটাল প্রমাণ উপস্থাপন করছে প্রসিকিউশন? গালিব, প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আজকে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন এই মামলার মূল যিনি তদন্তকারী কর্মকর্তা। তিনি মূলত গতকালকে তিনি প্রথম দিনে সাক্ষ্য দিয়েছিলেন এবং আজকে যখন সাক্ষ্য গ্রহণ শুরু হয় তখন তিনি মূলত এই যে জুলাই আগস্টের আন্দোলন জুড়ে বিবিসিতে, আল জাজিরা সহ দেশের গণমাধ্যমে যে প্রচারিত নৃশংস হত্যাযজ্ঞের বর্ণনা উঠে এসেছিল সেই তথ্যচিত্রগুলো তিনি ট্রাইব্যুনালকে আজকে জবানবন্দিতে দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকার যিনি নথিপত্র রয়েছে আন্দোলন জুড়ে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের নাম সম্বলিত যেই গ্যাজেট রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে, সেই তথ্য নথিপত্রগুলো তিনি ট্রাইব্যুনালকে আজকে প্রদর্শন করেছেন। পাশাপাশি এখন যেহেতু মধ্যাহ্ন বিরতি চলছে, এরপরে যখন আবারও ট্রাইব্যুনাল
সাক্ষ্য গ্রহণ নেবেন, তখন তিনি মূলত এই আন্দোলন জুড়ে কি পরিমাণ গুলি চালানো হয়েছিল, কতটা এই রাজধানীতে কি পরিমাণ গুলির বর্ষণ করা হয়েছিল শিক্ষার্থীদের উপর, ছাত্র জনতার উপর, এই তথ্যগুলো তিনি মূলত আজকে প্রদর্শন করবেন। পাশাপাশি আজকে মূলত এখন পর্যন্ত দুইটি প্রতিবেদন প্রদর্শন করা হয়েছে। একটি এই বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদন প্রচার করা হয়েছে, পাশাপাশি আল জাজিরাতে প্রকাশিত প্রতিবেদনটি আসলে তুলে ধরা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে ট্রাইব্যুনাল বলছেন যে এর আগে তিনি যেই গতকালকে 17টি ভিডিও উপস্থাপন করেছিলেন, সেখানে দেখেছি যে যাত্রাবাড়িতে, পাশাপাশি রংপুরে, আশুলিয়াতে এবং বিভিন্ন জায়গায় যে গণহত্যা চালানো হয়েছে ছাত্র জনতাকে, এই বিষয়গুলো তিনি বলেছেন। কারণ মূল তদন্তকারী কর্মকর্তা মূলত নথিপত্রগুলোই এই ট্রাইব্যুনালকে দেখাচ্ছেন। বিশেষ করে তিনি এই আন্দোলনের পরবর্তী সময় যখন মামলা হয়েছে তখন তিনি তদন্ত করেছেন, নথিপত্র নিয়েছেন, ভিডিও প্রদর্শনী নিয়েছেন, অডিও বক্তব্য নিয়েছেন। এই বিষয়গুলো তিনি ট্রাইব্যুনালকে আজকে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণে তিনি উপস্থাপন করবেন বলে আমরাও জানতে পেরেছি। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ। যুক্ত ছিলেন রাব্বি হোসেন। অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান দল গঠন করেছে দুদক। সে খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাবেন। শম্পা, আমরা দেখেছি যে 5 আগস্টের পরপরই কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক, এবং সেখানে বেশ কিছু অভিযোগের ভিত্তিতেই কিন্তু তারা অনুসন্ধানটা শুরু করে, যেখানে দেখা গেছে যে শেয়ার বাজার কেলেঙ্কারি কিংবা মানি লন্ডারিং থেকে শুরু করে তার অবৈধ সম্পদের ব্যাপারে আমরা দেখেছি যে গত জুন মাসে কিন্তু সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে তিনি সহ 15 জনের বিরুদ্ধে। মূলত সেই মামলাটি হয়েছিল 256 কোটি টাকা তিনি শেয়ার বাজার থেকে অবৈধভাবে আত্মসাৎ করেছেন এবং নানা কারসাজির মাধ্যমে তিনি আত্মসাৎ করেছেন, এই অভিযোগ প্রতীয়মান হয় তার বিরুদ্ধে কিন্তু মামলাটি হয়েছে। এবং তারপরই দেখা গেছে যে তারপরও আসলে দুদক আসলে অনুসন্ধান করছিল যে তার মানি লন্ডারিংয়ের যে ব্যাপারটি সেটা আসলে কত দূরে গিয়েছে এবং সেটা কিভাবে ঘটেছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে সাজ্জাদ হোসেনের নেতৃত্বে। সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই অনুসন্ধান দল আসলে মূলত সাকিব আল হাসান কীভাবে আসলে বাংলাদেশ থেকে টাকা পাচার করেছেন এবং তিনি যে ব্যবসাগুলো করেছেন কিংবা অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন সেগুলোর মধ্যে আসলে কি কারসাজি ছিল সেসব বিষয়ে কিন্তু অনুসন্ধান হওয়ার কথা রয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে আমরা যিনি অনুসন্ধান কর্মকর্তা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তিনি যেটা জানাচ্ছেন যে সাকিব আল হাসানের যেই মাগুরার বাড়ি কিংবা তার ঢাকার যেই স্থাবর সম্পত্তি আছে এবং তিনি আসলে কাঁকড়ার ব্যবসাও করতেন বলে জানা গেছে এবং স্বর্ণের ব্যবসাও কিন্তু ব্যবসার সঙ্গে তিনি আসলে জড়িত ছিলেন এবং সেই সব ব্যবসার ক্ষেত্রে তিনি আসলে কিভাবে আসলে টাকাটা বাংলাদেশ থেকে বিদেশে নিয়েছেন যে অভিযোগগুলো আসলে এসছে সেই সব বিষয়ে কিন্তু অনুসন্ধান আসলে করার কথা এই সাজ্জাদ হোসেনের নেতৃত্বে। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে যে অনুসন্ধানকারী দলটি গঠন করা হয়েছে সেই দল আসলে আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু এই অনুসন্ধান শেষে দুদককে প্রতিবেদনটি দিবে এবং তারই পরিপ্রেক্ষিতে হয়তো আগামীতে সাকিব আল হাসানের বিরুদ্ধে আরও একটি মামলা হতে পারে। সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত সাকিব আল হাসানের নামে যে দুদকের একটি মামলা রয়েছে এবং সামনে হয়তো এই অনুসন্ধান পরবর্তী হয়তো আরও একটি মামলা হতে পারে। এই ছিল দুদক থেকে সবশেষ সংবাদ। জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে 4 নভেম্বর ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার একাধিক মামলা রয়েছে। একই রাতে সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক 2 এমপি সহ মোট 13 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। এদের মধ্যে আছেন ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলি। ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। সকালে সচিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় আগামী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ ও সমুদ্র উপকূলে ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং বিক্রিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।
4 অক্টোবর থেকে 25শে অক্টোবর 22 দিন পর্যন্ত মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। আশ্বিনী পূর্ণিমার পূর্বের 4 দিন এবং অমাবস্যার পরের 3 দিনকে অন্তর্ভুক্ত করে মোট 22 দিন এই অভিযান চলবে। বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান বিএফআরআই এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা বিশেষ করে মৎস্যজীবীদের মতামত অনুযায়ী এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। শেষ করছে এখন দুপুর। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। খাগড়াছড়িতে অবরোধ শিথিলের ঘোষণা, যুগ্ম ছাত্র জনতার, চলছে 144 ধারা। প্রতিবেশী রাষ্ট্রের মদতে অস্থিরতা, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। নারায়ণগঞ্জে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত। নরসিংদীতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত একজন। রোহিঙ্গাদের জন্য কমছে দাতা সহায়তা, কাল নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন, পরিস্থিতি তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে প্রধান উপদেষ্টার শতাধিক ব্যক্তির বহর, অর্থের অপচয়। বিএনপি নেতা হাফিজের মন্তব্য, পিআর দাবিকারীদের রাজপথে মোকাবিলার ঘোষণা। দুর্গোৎসবের মহাসপ্তমীতে বিহিত পূজা, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে দেবীর আরাধনা, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। সকালে অঞ্জলি দিব, তারপর রাতের বেলা ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। দেবী দুর্গার কাছে প্রথম প্রার্থনা এই বিশ্বে যেন শান্তি থাকে। সংবাদ শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।